আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আজকে তোমাদের এটা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে আমার ক্লাসটা দেখো তাহলে প্রথম অধ্যায়ের প্রথম অংশটুকু তোমরা বুঝতে পারবা। দেখো, রসায়ন নবম দশম শ্রেণীর রসায়নের ক্ষেত্রে প্রথমে রসায়ন কি পরিচিতি আছে? খ্রিস্টপূর্ব 3000 অব্দের দিকে কপার এবং টিন মিশিয়ে এটাকে ঠান্ডা করা হতো। ঠান্ডা করে সংকর ধাতু প্রস্তুত করা হতো। সংকর ধাতু হচ্ছে এক ধরনের মিশ্র ধাতু প্রস্তুত করা হয়। এই সংকর ধাতুটা খুবই শক্তিশালী ছিল এবং সেটা অস্ত্র তৈরি করতো এটা দিয়ে। এই অস্ত্র তৈরি করে সাধারণত কৃষি কাজ করা হতো। দেখা গেল যে এই অস্ত্র তৈরি করার ফলে কৃষিতে অনেক পরিবর্তন নিয়ে এসেছিল। আচ্ছা, এই সংকর ধাতু দিয়ে যা তৈরি করা হতো সেটা মূলত হচ্ছে ব্রোঞ্জ। সেটা কি? ব্রোঞ্জ। আর এই ব্রোঞ্জটাই বর্তমান সময়ে কাঁসা নামে পরিচিত। কাঁসা, ঠিক আছে। এই কপারে এটা ছিল 90% কপার আর টিন ছিল হচ্ছে 10%। এই কাঁসাটা তৈরি করা হয় মূলত 90% কপার আর 10% টিন দিয়ে। তোমাদের সংকেত শেখাটাও খুব জরুরি। কপারের সংকেত Cu এবং টিনের সংকেত হচ্ছে Sn। এই যে মিশ্রণ তৈরি করা হলো এবং সংকর ধাতু প্রস্তুত করা হলো, এই সময় এটা তৈরি করার মূল উদ্দেশ্য ছিল যে কোনো একটা কিছু তৈরি করে যাতে কৃষিতে ফসল ফলানোর ক্ষেত্রে সবচেয়ে সহজ হয়ে যায়। ঠিক আছে। পরবর্তীতে খ্রিস্টপূর্ব 380 অব্দের দিকে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস উনি ঘোষণা করলেন যে পদার্থের অবশ্যই ক্ষুদ্রতম একটা অংশ আছে। পদার্থ মানে ক্ষুদ্রতম একটা অংশ। যে ক্ষুদ্রতম অংশটা আছে সেই অংশটার উনি এটার নাম দেন অ্যাটম। অ্যাটম মানে হচ্ছে অবিভাজ্য, অর্থাৎ তারপরে আর ভাগ করা যাবে না। ডেমোক্রিটাসের পক্ষে এটা প্রমাণ করার জন্য যথেষ্ট প্রমাণ ছিল না, কারণ তখন এটা পরীক্ষালব্ধ প্রমাণ নেই। সমসাময়িক আরো কিছু দার্শনিক ছিলেন, যেমন এরিস্টটল সহ আরো যারা দার্শনিক ছিলেন তারা এই ডেমোক্রিটাসের ঘোষণার বিরোধিতা করলো, সরাসরি বিরোধিতা করলো যে না, পদার্থ সাধারণত ওনাদের মতে পদার্থ মাটি, পানি, বাতাস ও আগুন দ্বারা তৈরি। একটা কথা বলতে ভুলে গেছি যে এই যে ব্রোঞ্জ যুগ, এই ব্রোঞ্জ যুগ বলা হয়তো খ্রিস্টপূর্ব 3000 থেকে 1000 এই পর্যন্তকে বলা হয়তো ব্রোঞ্জ যুগ। আচ্ছা, এই মধ্যযুগের রসায়ন চর্চাকে বলা হতো আলকেমি। চর্চাটার নাম হচ্ছে আলকেমি, রসায়ন চর্চা বা গবেষণা। গবেষণাকে বলা হতো আলকেমি, আর রসায়ন নিয়ে যারা গবেষণা করত তাদেরকে বলা হতো আলকেমিস্ট। এই যে আলকেমি শব্দটা দেখতে পারলাম, এই আলকেমি শব্দটা এসেছে আরবি শব্দ আলকেমিয়া থেকে। আলকেমিয়া থেকে। আর এই আলকেমিয়া শব্দটি এসেছে কেমি বা কেমি, আর এই কেমি থেকেই কেমিস্ট্রি শব্দের উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ রসায়ন। তোমাদের এখান থেকে হয় এমসিকিউ আসবে, না হয় স্বাভাবিকভাবে একটা খ নাম্বার প্রশ্ন আসবেই আসবে। তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে এইভাবে গুছিয়ে লিখে রাখবে, ঠিক আছে। এই যে পদ্ধতিটা হচ্ছে রসায়ন প্রথম গবেষণা শুরু হলো, এই শুরুটা প্রথম করেছিলেন জাবির ইবনে হাইয়ান। কি নাম বললাম? জাবির ইবনে হাইয়ান। তাই কখনো কখনো জাবির ইবনে হাইয়ানকে বলা হয়ে থাকে রসায়নের জনক। তবে এই দার্শনিকরা রসায়ন চর্চা, যেহেতু এদের পরীক্ষালব্ধ কোনো প্রমাণ খুব একটা বেশি ছিল না, তাই পরবর্তী ধাপে যে সকল বিজ্ঞানীরা পরীক্ষা করেন, যেমন অ্যান্টনি ল্যাভোসিয়ে, রবার্ট রয়েল, আর হচ্ছে স্যার ফ্রান্সিস বেকন এবং জন ডাল্টন। এর জন্য রসায়ন চর্চাটা পরীক্ষালব্ধ এবং গোছানোভাবে
আধুনিকভাবে তৈরি করেন হচ্ছে অ্যান্টনি ল্যাভোসিয়ার। এর জন্য এই অ্যান্টনি ল্যাভোসিয়ারকে আধুনিক রসায়নের জনক বলা হয়। আধুনিক রসায়নের জনক। তোমাদের এখানে দুইটা প্রশ্ন নিয়ে খুবই বিভ্রান্ত হবা। রসায়নের জনককে জাবির ইবনে হায়ান, ঠিক আছে, যেহেতু কখনো কখনো বলা হয় মানে এটা কারেক্ট যে রসায়নের জনককে জাবির ইবনে হায়ান, কিন্তু যদি বলে আধুনিক রসায়নের জনককে তবে হবে অ্যান্টনি ল্যাভোসিয়ার, ঠিক আছে।